হ্যালো বন্ধুরা, আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের গন্তব্য মংপু রবীন্দ্র ভবন। আমরা এখানে নেপালি থালি নিলাম। এটা হচ্ছে মংপো বাজারের মধ্যে অবস্থিত। আপনারা যদি রবীন্দ্র ভবন ঘুরতে আসেন অবশ্যই এই হোটেলটা একবার ভিজিট করবেন। মংপু দার্জিলিং জেলার দার্জিলিং সদর সাব ডিভিশনের আন্ডারে একটি ছোট্ট জনপদ, শিলিগুড়ি থেকে 73 কিলোমিটার দূরে। আমরা শিলিগুড়ি থেকে রওনা দিয়েছিলাম সকালবেলায়, দিনে দিনে মংপু রবীন্দ্র ভবন ঘুরে আসবো বলে। ঠিক মতো গাড়ি চললে সময় লাগে 1.25 ঘন্টা। মংপো পৌঁছে আমরা কোথায় কোথায় ঘুরলাম, কি কি দেখলাম, সব কিছু রয়েছে এই ভিডিওতে। তাই দেরি না করে চটপট আমরা বেরিয়ে পড়ি মংপুর উদ্দেশ্যে এবং আপনারা ভিডিওটি দেখতে থাকুন। ইনি গাড়ি, এনার আবাসন থেকে আমরা রওনা দিচ্ছি। আর ইনি দীপক দা, আর ইনি আমার স্ত্রী, আর এই যে আমি নিজে, এই 4 জন। আর আমাদের সাথে আরেকজন আছেন, এই হচ্ছে জয়দীপ দা, গার্গীর হাজবেন্ড। এই 5 জন মিলে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম মংপুর উদ্দেশ্যে। এই মুহূর্তে আমরা মহানন্দা ব্রিজ পার করছি। আমরা চম্পাশাড়ি বাইপাস দিয়ে সোজা সেবক রোডের দিকে যাচ্ছি। সবাই বেশ খুশি খুশি, একটা দারুণ অভিজ্ঞতা নেওয়ার জন্য আমরা বেরিয়ে পড়লাম। এদিকে দেখুন সেবক রোড চওড়ার কাজ চলছে, এর উপর দিয়ে এলিভেটেড করিডোর হবে। কদিন আগেই এটা উদ্বোধন করেছিলেন আমাদের সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি মহাশয়। আর এই যে উপর থেকে গাড়ি যাবে, এটা শালুগড়া আর্মি ক্যাম্প অব্দি। এটা শুরু হয়েছে মাটিগাড়া বালাসন নদী থেকে। প্রায় 12 কিলোমিটার লম্বা এই এলিভেটেড করিডোর রাস্তাটি তৈরির কাজ চলছে। ইতিমধ্যে আমরা জঙ্গলে প্রবেশ করলাম। এটা মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। বাদিক দিয়ে চলে গেল বেঙ্গল সাফারি, দেখতে পাচ্ছেন। আমরা 20 কিলোমিটার রাস্তা পার করে সেবকের কাছাকাছি চলে আসলাম। এখানে আমরা একটু ব্রেকফাস্ট করব। গৌতম হোটেল। গৌতম হোটেল সেবকের একটা নামকরা হোটেল। যারা শিলিগুড়িতে থাকেন তারা জানেন, বাইরের অনেকেই জানেন। এখানে সিকিমগামী গাড়ি সবাই এখানে এসে ব্রেকফাস্ট করে সিকিমের উদ্দেশ্যে রওনা দেয়। দেখুন এই গৌতম হোটেলের পিছন দিকে ওই তিস্তা বয়ে গেছে, ডান দিকে সোজা গজলডোবা হয়ে জলপাইগুড়ি শহরের পাশ দিয়ে বেরিয়ে গেছে। আমরা ব্রেকফাস্টে নিলাম টোস্ট, অমলেট, যে যেরকম, সবার একই খাবার, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। যে যেটা মন চায় সেটাই খাচ্ছে। তবে আমি বাড়ির থেকে ব্রেকফাস্ট করে এসেছি বলে আমি শুধু চা খেলাম। আর গৌতম হোটেলটি দারুণ দারুণ। এই মুহূর্তে আমরা সেবক লেভেল ক্রসিং পার করছি। বাঁদিকে সেবক স্টেশন আর ডান দিকে হচ্ছে তিস্তা ব্রিজ। আমরা এখন সোজা চলে যাচ্ছি সিকিমের দিকে, কিন্তু অত দূর যাবো না। তার আগেই রম্বি থেকে আমরা বাঁদিকে টার্ন নিব মংপুর উদ্দেশ্যে। এই হচ্ছে সেবকেশ্বরী কালী মন্দির। প্রচুর লোক এখানে আসে পুজো দিতে। ওই যে দূরে দেখা যাচ্ছে তিস্তা লো ড্যাম 4। এটি NHPCর আন্ডারে হাইড্রো পাওয়ার প্ল্যান্ট। 10 নম্বর জাতীয় সড়কের পাশে, যে রাস্তাটা সোজা সেবক হয়ে গ্যাংটক চলে যায়। আমরা ফেরার পথে ইচ্ছা আছে এখানে একবার দাঁড়ানোর। আর এই যে দেখা যাচ্ছে যে এটা আমাদের সেবক থেকে রংপো যে রেল লাইনটি তৈরি হবে, যে জায়গাটা পাহাড় আছে সেখানে পাহাড়ের ভিতর দিয়ে যাচ্ছে, আর যেখানে পাহাড় নেই সেখানে উপর থেকে ফ্লাইওভারের মাধ্যমে লাইন তৈরির কাজ চলছে। এই যে ডান দিকে তিস্তা নদী, জলটা ঘোলাটে আছে, শীতকালে জলটা একটু কালারফুল হয়। আমরা এগিয়ে চলেছি মংপুর উদ্দেশ্যে 10 নম্বর জাতীয় সড়ক ধরে। একটু লক্ষ্য করুন, বাঁ দিকে যে পিছন দিকে রাস্তাটা সোজা উপর দিকে উঠে গেছে, সেটি শিটংয়ের দিকে চলে গেছে। মংপু সমুদ্রপৃষ্ঠ থেকে 6000 ফুটের কিছু বেশি উচ্চতায় অবস্থিত। কি বুঝলেন? উনি আমাদের দেখিয়ে দিলেন মংপু যাওয়ার রাস্তাটা।
আমরা শিলিগুড়ি থেকে প্রায় 57 কিলোমিটার বা 55 কিলোমিটার হবে, রম্বের আগেই বাঁ দিকে এই রাস্তাটিতে উঠে গেলাম। এখান থেকে আর বেশিক্ষণ না, 10-12 কিলোমিটার মতো হবে মংপু। আমরা সবাই জানি মংপু আরেকটি কারণে বিখ্যাত, এখানেই একমাত্র চাষ হয় সিংকোনা গাছের। কলকাতার রয়্যাল বোটানিক্যাল গার্ডেনের তৎকালীন সুপারিনটেন্ডেন্ট ছিলেন থমাস অ্যান্ডারসন সাহেব। তিনি প্রথম পরীক্ষামূলকভাবে দার্জিলিংয়ে সিংকোনা চাষের প্রবর্তন করেন এবং সেক্ষেত্রে বাণিজ্যিকভাবে তিনি মংপোকেই বেছে নিয়েছিলেন সিংকোনা চাষের জন্য। আর আমরা সবাই জানি সিংকোনা গাছের নির্যাস থেকে যে ওষুধ তৈরি হয় সেটা আমাদের ম্যালেরিয়া রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। আর ইতিমধ্যে আমরা একটা সুন্দর জায়গা দেখে দাঁড়িয়ে গেলাম, কিছুক্ষণ দাঁড়ালাম এখানে। জায়গাটা খুব নিরিবিলি এবং এত বিউটিফুল এই জায়গাটায়। আমরা এখানে 6-7 মিনিট 10 মিনিট দাঁড়ালাম একটু, এতক্ষণ ধরে গাড়ি চালিয়ে আসছে জয়দীপদা। তা আমরা আবার রওনা দিলাম মংপুর উদ্দেশ্যে। যদিও এখন মংপু ছাড়িয়ে সিংকোনা চাষের ব্যাপ্তি আরও বেড়েছে, এখন রঙ্গ লাটপাঞ্চারেও সিংকোনা চাষ হয়। পথে যেতে যেতে কত ধরনের যে ফুল দেখলাম তার কিছু নমুনা আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, আমরা ইতিমধ্যে চলে এসেছি মংপুতে। এই দেখা যাচ্ছে গভর্নমেন্ট কুইনাইন ফ্যাক্টরি, এর পাশেই রবীন্দ্র ভবন বা রবীন্দ্র মিউজিয়াম ওই নিচে দেখা যাচ্ছে। আমরা ওখানেই যাব। জাস্ট এই জায়গাটা হচ্ছে গাড়ি পার্কিং। আপনারা যদি 4 হুইলার নিয়ে আসেন, রবীন্দ্র ভবনের সামনে এরকম পার্কিংয়ের ব্যবস্থা আছে। এখানে একটি গাছবাড়িও দেখা যাচ্ছে, সুন্দর দেখতে এই গাছবাড়িটি, নাম ইগল নেস্ট। এটি 10ই ডিসেম্বর 2022 সালে উদ্বোধন হয়েছে। এই হচ্ছে রবীন্দ্র ভবনের প্রবেশদ্বার। আর এই রবীন্দ্র ভবনে প্রবেশের ঠিক বাঁ দিকেই এই ট্রি হাউসটি দেখা যায় এবং এটা বাণিজ্যিকভাবে ভাড়া দেওয়া শুরু হয়েছে কিনা এখনো ঠিক জানা নেই। কত টিকিট? আমরা জনপ্রতি 25 টাকা করে টিকিট কেটে ভিতরে ঢুকলাম রবীন্দ্র মিউজিয়াম দেখব বলে। এই দেখুন, মিউজিয়ামের বাইরের অংশটি ঠিক এরকম সুন্দর একটা বাগান করা আছে এবং নানা ধরনের ফুলের গাছ, সুন্দর সুন্দর গাছ রয়েছে। ওই যে দূরে দেখা যাচ্ছে সাদা সাদা ফুল, সম্ভবত ওটা অ্যাপ্রিকট ফুল হবে। এই হচ্ছে মিউজিয়ামে ঢোকার দরজা। তার আগে একটু বাইরের অংশটা দেখুন, ওই যে অ্যাপ্রিকট ফুল। এদিকে জয়দীপদা মনে হচ্ছে কিছু একটা বলতে চাইছেন। হ্যাঁ, ওনার নামে ভবন, ওনার তো একটা মূর্তি থাকতে হবে, এটাই খুঁজছিলাম এতক্ষণ। চলুন এবার মিউজিয়ামের ভিতরে প্রবেশ করা যাক এবং কি ভিতরে আছে দেখুন। আর এখানে একটি ব্যাপার আছে, আপনাকে জুতো খুলে মিউজিয়ামে ঢুকতে লাগবে। এই আমরা ভিতরে প্রবেশ করলাম। আচ্ছা, এই মিউজিয়ামে কি দেখার আছে? এই মিউজিয়ামে দেখার আছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রচুর লেখা এবং রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ছবি, তার ব্যবহৃত জিনিসপত্র, আসবাব, সব কিছুই আপনি এই মিউজিয়ামে আসলে দেখতে পাবেন। ও রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম এখানে আসেন সাহিত্যিক মৈত্রী দেবীর আমন্ত্রণে। মৈত্রী দেবী একদিকে ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের বন্ধু সুরেন্দ্রনাথ দাশগুপ্তের মেয়ে, অন্যদিকে কুইনোলজিস্ট মনমোহন সেনের স্ত্রী। মৈত্রী দেবীর আমন্ত্রণে তিনি এখানে প্রথম 1938 সালে আসেন। তারপরেও তিনি
আরও কয়েকবার এসছিলেন 1940 সাল অবধি। ধীরে ধীরে এই জায়গাটি রবীন্দ্রনাথ ঠাকুরের খুব প্রিয় জায়গা হয়ে ওঠে। কবিগুরুর সাথে বিশিষ্ট ব্যক্তিদের প্রচুর দুর্লভ ছবি এই মিউজিয়ামে দেখতে পাওয়া যায়। কবি এখানে থাকাকালীন অজস্র রচনা সৃষ্টি করেছিলেন। তার মধ্যে আছে জন্মদিনে, নবজাতক, সানাই, আকাশপ্রদীপ, প্রহাসিনী। এই পরিস্থিতি দেহ মনে যন্ত্রণা কাতর হয়ে পড়ছেন কবি। এছাড়াও বাংলা ভাষা পরিচয়, ছেলেবেলা, শেষ কথা, গিরিবাস ও প্রচুর চিঠিপত্র ও চিত্রকলা এখানে রবীন্দ্রনাথের হাতে সৃষ্টি। 1938 সালে কালিম্পং রেডিও থেকে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মদিনে থেকে কবিতা পাঠ করেন। এই তত্ত্বসূত্র কিন্তু এখান থেকেই লিখিতভাবে পাওয়া। আর এখানে এলে কে না দুকলি রবীন্দ্রসঙ্গীত গাইতে চাইবে। এতক্ষণ যারা আমাদের দর্শক শ্রোতা ছিলেন, এবার তারাও আমাদের সাথে গলা মেলালেন। এনারা সবাই হাওড়া থেকে এসেছিলেন। দারুণ একটা সাংগীতিক পরিবেশের মধ্যে দিয়ে আমরা কাটালাম। এবার একটু জেনে নেওয়া যাক এখানে থাকার কি ব্যবস্থা আছে, কি বা রেট। অ্যাকচুয়ালি আমাদের নয়, ডিপার্টমেন্ট আমাদের নয়, এটা আন্ডার বিডিওতে। হ্যাঁ, তাও আমি মোটামুটি বলে দিচ্ছি আপনাকে। ডরমিটরিতে আছে 5টা বেড আছে, একটা মানে পার হেড 500 করে। আচ্ছা, 500। আর খাওয়া দাওয়া আলাদা নিতে লাগবে। আর 650 আমি শুনছি 650 তে ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার। আর এখানে কি সবই ডরমিটরি, এমনি রুম? না, রুমও আছে। 3000 করে রুম। ওকে, থ্যাংক ইউ দিদি। এবার রবীন্দ্র ভবন থেকে বেরিয়ে যেতেই চোখে পড়ল সুবিশাল একটি অডিটোরিয়াম, যে কেউ এখানে অনুষ্ঠান করতে পারেন। এবার আমাদের লাঞ্চ টাইম। আমরা এখানে এটা হচ্ছে মংপো বাস স্ট্যান্ড, এখানে নেপালি থালি রেস্টুরেন্টে আমরা প্রবেশ করলাম। এই পিছন দিকে সুন্দর একটি দৃশ্য। আমরা এখানে নেপালি থালি নিলাম। এটা হচ্ছে মংপো বাজারের মধ্যে অবস্থিত। আপনারা যদি রবীন্দ্র ভবন ঘুরতে আসেন অবশ্যই এই হোটেলটা একবার ভিজিট করবেন। দিদি আমাদের ডিসকাউন্ট দেবে কিনা জানি না, কিন্তু আমার বড় কথা আমি বলে দিলাম। এখানে শাক আছে, এখানে ভেন্ডি ভাজা, এখানে মানে পাহাড়ি নানা ধরনের স্যালাড। তো এটা আমরা ঠিক বুঝি না, আমাদের কাছে আলু ভর্তা আর বেগুন ভর্তাই বুঝি। এইটা ভাত, আজ এখানে চিকেন আছে। খাওয়া দাওয়া হয়ে গেলে এবার আমরা ফুল দেখতে দেখতে শিলিগুড়ির দিকে রওনা দিলাম। বেলাও হয়ে এসছে। অনেকটা পথ আসার পরে আমরা চা খাওয়ার জন্য দাঁড়ালাম। মোমো আছে, চপ আছে, এই যে দিদি বানাচ্ছে। এখানে খাবারের দোকান আছে। এখান থেকে এই ভিউটা দেখুন। মনোরম একটা সূর্যাস্তকে সঙ্গী করে আমরা চলে এলাম কালীজোড়াতে। কালীজোড়া শিলিগুড়ি থেকে 25 কিলোমিটার দূরে। এই কালীজোড়াতেই রয়েছে তিস্তা লো ড্যাম 4। এই ড্যামের উপর দিয়ে যে রাস্তাটা গেছে সেটা আরেকটা টুরিস্ট স্পট পানবুতে যায়। আর এই কালীজোড়ার পাশেই রয়েছে কালীজোড়া বাংলো। এই কালীজোড়া বাংলোতেই শুটিং হয়েছিল বরসাত কি এক রাত বা বাংলায় অনুসন্ধান, যার অভিনেতা ছিলেন অমিতাভ বচ্চন। এই সেই বাংলো। তো আর দেরি করছি না, ব্লগটি অনেক বড় হয়ে যাচ্ছে। বাংলো দেখে আমরা ফিরে যাই একটা নতুন ব্লগের আশায়। সবাই ভালো থাকবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।